জামায়াত নেতা মুফতি কাজী ইব্রাহিম তিনি ১৬ই ডিসেম্বরকে বলছেন কালো দিবস। ডাকসুর নেত্রী জুমা ফাতিমা তাসনিম জুমা তিনি বলছেন সহস্র শহীদ মুক্তিযুদ্ধে, সহস্র শহীদ এবং কোনো ব্যক্তি বলবে না যে মুক্তিযুদ্ধে সহস্র শহীদ হয়েছে। হ্যাঁ, মানে শুধু ডাক্তার, প্রকৌশলী, বুদ্ধিজীবী, পুলিশ, সেনাবাহিনী এবং ইকবাল হল, জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যদি যোগ করা হয় তাহলে এটা কয়েক সহস্র হয়ে যায়। প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার একটা কন্টেন্টে বলছিলেন যে এই সংখ্যাটা ২,০০০ হবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা। আমার এই অনুষ্ঠানেই ফাতিমা তাসনিম জুমা মানে ডাকসু নেত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে জুলাই বিপ্লবেও মানে শহীদের সংখ্যাটা ২,০০০। একটা ন্যারেটিভ স্থাপনের কোনো চেষ্টা। ওনারা ভোটে দাঁড়াবেন, একটা প্রকাশ্য ভোট হবে, মানুষ যদি সত্যি সত্যি ওনাদের প্রতি সমর্থন দিয়ে দেয় অনেক কোটিতে কোটিতে, তাহলে বুঝতে হবে মানুষ এসব কথাকে আমলে নিচ্ছে। জামাত ২৬%, বিএনপি ৩০%, কিন্তু জামাত যাদের সাথে জোট করবে, ইসলামী আন্দোলন জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তারাও ৪%। তার মানে ৩০-৩০ হয়ে গেল আর কি। আইআরআই তো বলেছিল যে ৭০% লোক শেখ হাসিনাকে পছন্দ করে, তারপরে 1 বছর না যেতেই ওনাকে চলে যেতে হয়েছে। টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে রায়টি হলো সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে দুদকের মামলার রায় প্লট নিয়ে তিনি এটা খুবই হাস্যকর। শেখ হাসিনা প্রবল পরাক্রমশালী স্বৈরতান্ত্রিক শাসক যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, জামাত শিবির আর ছাত্রলীগ একসাথে রাজনীতি করে যার ভয়ে, তাই না? তো এইরকম একজন নেত্রী, উনি কাকে প্লট দিবে? এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা। মৃত ব্যক্তিকে কোনোভাবেই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না। লাইফ সাপোর্ট, এটা লাইফকে সাপোর্ট দেওয়া, সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না। আপনাকে বুঝতে হবে আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে, আপনি জীবিত না থাকলে এই সাপোর্ট দেওয়া যায় না। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ১৬ই ডিসেম্বর কালো দিবস। বঙ্গবন্ধু নয় শেখ মুজিব বিশ্বাসঘাতক। মুক্তিযুদ্ধ নয় প্রতিরোধ যুদ্ধ। শহীদের সংখ্যা লাখ নয় সহস্র বা হাজার। এমন অনেক তত্ত্ব এবং বয়ান এখন আসছে জোরে সোরে। জামাত বলছে আল্লাহর আইন প্রতিষ্ঠায় প্রয়োজনে জিহাদের কথা, কিন্তু কার সাথে জিহাদ? কার বাধায়, কোন স্পর্শকতর কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান? সেই প্রশ্নের সাথে কানাঘুষা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন। আমি শুরু করি যে বিজয়ের মাসে একটা বিষয় আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে বিসিএস পরীক্ষার যে প্রশ্ন। সেখানে একটা প্রশ্ন যেখানে ৭১-এর মুক্তিযুদ্ধকে বলা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ এবং দখলদার বাহিনী বলা হচ্ছে, যাকে আমরা পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি বাহিনী বলে সম্বোধন করি, সেটাকে দখলদার বাহিনী বলা হচ্ছে। আপনার একটু মন্তব্য জানতে চাই, কারণ এটা নিয়ে অনেক আলোচনা, বিতর্ক, সমালোচনা হচ্ছে। এটির সাথে সাথে আরও একটু যোগ করে দিই, প্রশ্নটা একটু বড়ই হবে, আপনি একসাথে যদি বলেন যে জামায়াত নেতা মুফতি কাজী ইব্রাহিম তিনি ১৬ই ডিসেম্বরকে বলছেন কালো দিবস। ডাকসুর নেত্রী জুমা ফাতিমা তাসনিম জুমা তিনি বলছেন সহস্র শহীদ মুক্তিযুদ্ধে, সহস্র শহীদ এবং তিনি আরেকটি পোস্ট শেয়ার করে বলছেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে ডাকা যাবে না, মানে তার পক্ষে না, তিনি সিডিআই এই শব্দটি ব্যবহার করছেন, মানে এই শব্দ লেটারগুলো ব্যবহার করছেন। আর টকশোতেও দেখলাম বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। আপনি আসলে সার্বিক মানে মানে এই বিষয়গুলো কি খুব স্বাভাবিক মনে হচ্ছে? এরকমটাই হবার কথা, নাকি আপনি কোথাও কোনো অস্বাভাবিকতা বা শঙ্কার কিছু দেখেন? প্রথম বিষয়টি হচ্ছে বিভিন্ন বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, যেমন আপনি ইব্রাহিম সাহেবের কথা বলেছেন। উনি এর আগে করোনা ভাইরাসের একটা ওষুধ আবিষ্কার করেছিলেন, যেটা অ্যালজেব্রা বইয়ের একটি অঙ্ক ছিল, এবং এরপরও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং আগের সরকারের সময় তিনি কিন্তু সেই সরকারের সমর্থনও কথাবার্তা বলেছিলেন। তো এই ধরনের ব্যক্তিবর্গ আসলে আমার ধারণা যে বিভিন্ন সরকারের সময় সুবিধা নিতে চান অথবা এক ধরনের সেফটি বজায় রাখতে চান, এই কারণে নানান ধরনের মন্তব্য করে থাকেন। তার নানান ধরনের অসংলগ্ন মন্তব্য কিন্তু আগেও আমরা শুনেছি, বিভিন্ন ওয়াজে তাকে নিয়ে ট্রলও করা হয়। তো সেই জন্য আমি এটাকে খুবই গুরুত্বের সাথে দেখছি না। তবে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিলে আমাদের আইনে সম্ভবত
এই বিষয়ে প্রতিকার রয়েছে। আহ, ফলে আমি জানি না রাষ্ট্র কিংবা সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা। তবে নেবেন বলে মনে আমার হয়? মনে মানে হয় যে নেবার মতো অবস্থা দেখেন? মানে আমি আপনি আমি জানি না, আমি আচ্ছা, জানি না, আচ্ছা। কিন্তু যেহেতু আহ, সরকার আছেন, ফলে সরকার এই মন্তব্যগুলিকে কিভাবে দেখেন এটা আসলে একটা পর্যবেক্ষণ করার মতো বিষয়। দ্বিতীয় হচ্ছে ডাকসুর একজন হুম, সম্পাদিকা, তিনি সহস্র লিখেছেন এবং এটা যে ডেলিবারেট এটা বোঝা যায়। কেননা কোনো ব্যক্তি বলবে না যে মুক্তিযুদ্ধে সহস্র শহীদ হয়েছে। হ্যাঁ, মানে শুধু ডাক্তার, প্রকৌশলী, বুদ্ধিজীবী, পুলিশ, সেনাবাহিনী এবং ইকবাল হল, জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যদি যোগ করা হয় তাহলে এটা কয়েক সহস্র হয়ে যায়। ফলে আহ, এটা আসলে সঠিক নয় যে মাত্র কয়েক সহস্র শহীদ। এটি তিনি লিখেছেন, আমার ধারণা এটা ডেলিবারেট, এটা এক ধরনের বিতর্ক তুলে দেওয়ার জন্য করা। আর এরপরে আরেকটি যেটি আপনি বললেন, সেটি হচ্ছে আরেকটি মন্তব্যের কথা বিসিএস আপনি বলেছিলেন, বিসিএস পরীক্ষার প্রশ্ন করছেন। বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন অবশ্যই ইচ্ছাকৃতভাবে এইভাবে করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ কখনোই প্রতিরোধ যুদ্ধ নয়। আমাদের মুক্তিযুদ্ধ ছিল মুক্তির যুদ্ধ, ওয়ার অফ লিবারেশন। এটি একটি মুক্তিযুদ্ধ, মানে হচ্ছে একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষায় সশস্ত্র যুদ্ধ। এটিকে শুধু প্রতিরোধ যুদ্ধ বলা যেতে পারে না। আহ, এবং আক্রমণকারী, দখলদার এইভাবে কোনো বাহিনীকে আহ, বলা ঠিক নাই, কারণে যে কারা আত্মসমর্পণ করেছিল সেটা পরিষ্কার ইতিহাসে আছে। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। কারা আক্রমণ করেছিল সেটাও আছে, পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল। এবং কারা আত্মসমর্পণ করে যুদ্ধবন্দী হিসেবে নিজেদের ভাগ্য মেনে নিয়েছিল, পাকিস্তানি বাহিনী করেছিল। ফলে পাকিস্তান নিজে যেখানে আহ, আক্রমণ স্বীকার করে, সেইখানে আমরা কি করে বলি যে দখলদার, আক্রমণকারী? এটা খুবই অন্যায়। জি। আপনি বলছিলেন সরকারের মনোভাব কিরকম, মানে সরকারের অবস্থান কি? আপনার পর্যবেক্ষণ কি বলে? সরকারের অবস্থান আসলে এখানে আমার পর্যবেক্ষণ বলে তারা তো এরকম আরো অসংখ্য ঘটনায় চুপ করেই থেকেছেন। ফলে আমি তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে কিছু আশা করি না। কিন্তু তারপরেও পর্যবেক্ষণ করতে হবে এই জন্য যে তারা তো সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সরকার হয়েছেন, এবং সেই সংবিধানে মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটূক্তি করার সুযোগ আছে কিনা সেটা তাদের একবার পড়ে দেখা উচিত। বা তারা যে নতুন সংবিধান তৈরি করছেন সেখানেও কি মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটূক্তি করার সুযোগ থাকবে, সেটাও তাদের পরিষ্কার করে বলা উচিত। কারণ তারা তো সংবিধানে প্রচুর সংস্কার আনছেন। তো আমরা কি বুঝবো যে সংবিধানের এই সংস্কারগুলি কি আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এরকম মন্তব্য করার সুযোগ দেবে মানুষকে? কারণ এই মুক্তিযুদ্ধ কিন্তু আহ কোন একটি দল বা মতের নয়, এই মুক্তিযুদ্ধ পুরো জাতির ছিল। এমনকি আমরা এখনো ইন্টারনেটে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখি যে তিনি তখন কথা বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে। তাহলে এটা তো আমাদের জানতে হবে যে আসলে তারা এই ধরনের কটূক্তিকে আসলে অ্যালাউ করেন, বা এই ধরনের কটূক্তি হোক সেটা তারা চান। এই যে মানে যে সহস্র আপনি বলছিলেন সবকিছু ডেলিবারেট, আপনি শব্দটি ব্যবহার করছিলেন। মুক্তিযুদ্ধের শহীদ। সবকিছু ডেলিভারেট না, আমি প্রথমটাকে বলেছি যে ওনার এই ধরনের অভ্যাস আছে। হ্যাঁ, উনি বিভিন্ন জায়গাতে এরকম উল্টাপাল্টা বিতর্কিত আগেও বলা। বলেছেন। হুম। মানে ওনার নানান ধরনের অযৌক্তিক কথা উনি বলেন। কিন্তু পরের যে দুটি আমি বলেছি সেই দুটি জি, ইচ্ছাকৃত। মানে জুমার সেই বক্তব্য তার ফেসবুকে লেখা এবং এবং হ্যাঁ, বিসিএস কারণ এর বিসিএস এর এত প্রশ্নে। শিক্ষিত, উচ্চ হুম। শিক্ষিত একজন ইচ্ছা করে সহস্র না লিখলে এটা ভুল করে হবে না। মানে এটাকে আপনি একটা হাজার এটাকে লিখতে একটা গিয়ে বা হ্যাঁ। আপনি হাজার লিখতে গিয়ে বাজার লিখতে পারেন, কিন্তু আপনি লক্ষ কিংবা আহ, কয়েক লক্ষ লিখতে গিয়ে কয়েক হাজার লিখতে পারেন না। আর সহস্র বানানটা তো একেবারেই হুম, হুম, আলাদা, তাই না? সহস্রের সঙ্গে মিলিয়ে আপনি অজস্র, তাই না, এরকম মিল হবে, তো সেটা তো মিলবে না। ফলে এটা ইচ্ছাকৃত ভাবে লেখা। হুম, ইচ্ছাকৃতভাবে মানে এটি আমি দেখছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার একটা কন্টেন্টে বলছিলেন যে এই সংখ্যাটা 2000 হবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা। আমার এই অনুষ্ঠানে ফাতিমা তাসনিম জুমা, মানে ডাকসু নেত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি বলেছেন যে জুলাই বিপ্লবেও মানে শহীদের সংখ্যাটা 2000। একটা ন্যারেটিভ স্থাপনের কোনো চেষ্টা, মানে সেই ডেলিভারির চেষ্টা কিছু চলছে কিনা, নাকি এটাও একটা কাকতালীয় ব্যাপার? এখন যদি কেউ একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করে, আমরা তো সেই তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো না। আমাদের যেটা বলতে হবে সঠিকটা বলতে হবে। কেউ 2000 বলুক আর 20,000 বলুক আর 20 লক্ষ বলুক, মূল বিষয় হচ্ছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। একটা পরামর্শ শুধু আমি দেব, মিথ্যা বলার সময় যদি এরকম মিথ্যা কেউ বলে যেটা শুনলেই বোঝা যায় হুম, মিথ্যা, তাহলে তো এটা চিন্তার বিষয়। কারণ মিথ্যাটাও যদি কেউ ঠিক মতো
গোছাতে না পারে, তাহলে তো আমাদের প্রশ্ন করতে হবে যে এত পড়াশোনা করে আসলে কি লাভ হলো। জি। আপনি বলছিলেন সেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য যে তিনি আগেও এরকম বিতর্কিত মন্তব্য করেছেন। কিন্তু হ্যাঁ, জামায়াতের আমার মনে আছে নায়েবে-আমির। করোনার সময় একটা হ্যাঁ, ফর্মুলা দিয়েছিলেন, বলেছিলেন যে এই ফর্মুলাতে ওষুধ বানানো যাবে বা টিকা বানানো যাবে কিছু একটা। আমি কদিন মাঝে আগেও মাঝে তিনি দেখছিলাম করোনার সময় তিনি তিনি এরকম বক্তব্য আরেকটা দিতেন। বলছিলেন, তিনি সম্ভবত বলছিলেন যে ভূমিকম্পের কারণ হচ্ছে দোভালের সাথে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে উনি বৈঠক মাঝে মাঝে এরকম এটা বলেন, হচ্ছে আমি দেখেছি ভূমিকম্পের কারণ। ইন্টারনেটে এরকম অনেকেই আছেন, তারা নানান ধরনের কথা বলেন। হুম। তো এই কথাগুলি মানুষকে হয়তো তাৎক্ষণিকভাবে এক ধরনের আনন্দ দেয়, কিংবা মানুষ হাসে, কিংবা মানুষ উপেক্ষা করে চলে যায়। কিন্তু বারবার এরকম বলতে থাকলে এটাও চিন্তা করতে হবে যে আসলে আহ এই কথাগুলি কি আসলে ইচ্ছাকৃত, নাকি এগুলা ভুল করে বলা, নাকি আহ এক ধরনের মানসিক অবস্থার কারণে এগুলি তারা বলছেন। এটা আসলে চিন্তার বিষয়, কারণ আমি এটাও বহু আপনার মানুষ কাছে, তো তাদের কথা শোনে। জি, এই জন্য বহু মানুষ তাদের কথা শোনে। এটাও আপনার কাছে জানতে, মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে হাসে উপেক্ষা করে আমলে নেয় কত? কারণ আমি এটাও একটু যোগ করি, জামাতে এটা নায়েবে আমি আমির, জানি না। জামাতের আপনি নামে আমি একটু পুরোটা বলি, তাহলে আপনি একসাথে মিলিয়ে যদি উত্তরটা দেন। যে প্রফেসর মুজিবুর রহমান তিনি বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করব, প্রয়োজনে জিহাদ করে ইসলামী আইন প্রতিষ্ঠা করব। মানে এই বিষয়গুলো এখন একটু যোগ করে দিচ্ছি যে এগুলো আসছে, এর আগেও তো আসছে এরকম শরিয়া কথা আইন, তারা আগেও বলেছেন, শরিয়া এই আইন। শব্দটা বা হুম, হুম। এগুলো তারা আগেও বলেছেন, এটা নতুন কোনো কথা না, নতুন এগুলো কোনো বহু কথা আগের না। কথা। এগুলো মানুষ আমলে নিচ্ছে কতটা আসলে, বা এটা আমি মানুষের। জানি না আসলে, যদি আমলে নিত তাহলে তো হয়েই যেত। নিশ্চয়ই এখনো ওই পরিমাণ মানুষ আমলে নেয় নাই, যে জন্য এখনো হয় নাই, এখনো তাদেরকে বলতে হচ্ছে। কিন্তু কত লোক আমলে নেবে এটা আসলে, বা কত লোক নিল, এটা বলা খুবই কঠিন। ভোট হলে বোঝা যেত, ওনারা ভোটে দাঁড়াবেন, একটা প্রকাশ্য ভোট হবে, মানুষ যদি সত্যি সত্যি ওনাদের প্রতি সমর্থন দিয়ে দেয় অনেক কোটিতে কোটিতে, তাহলে বুঝতে হবে মানুষ এসব কথাকে আমলে নিচ্ছে। কিন্তু জরিপ, যদি আইআরএর এই জরিপটা দেখি, ওয়াশিংটন ভিত্তিক সেই জরিপ প্রতিষ্ঠান। জরিপ আমি একদম বিশ্বাস করি না শারমিন, জরিপের কোনো বেল নাই। মানে জরিপ যে যেভাবে করে সে সেভাবে হয়। মানে আর আইআরআই জরিপ তো তাদের অতীত ইতিহাসের কারণে এখন বেশ প্রশ্নবিদ্ধ। কারণ আইআরআই তো বলেছিল যে 70% লোক শেখ হাসিনাকে পছন্দ করে, হুম। তারপরে এক বছর না যেতেই ওনাকে চলে যেতে হয়েছে, সরকারের পতন হয়েছে। আইআরআই কি আসলে ঠিক মতো জরিপ করে কিনা, এটা এখন চিন্তার বিষয়। তাহলে আইআরআই এর কি উদ্দেশ্য, কি মানে এরকম জরিপ কেন? জানি না উদ্দেশ্য কি, তারা প্রায়ই জরিপ করে, এরকম ইলেকশনের আগে হলে একটু বেশি জরিপ করে, হুম। বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে জরিপ করে, আর প্রত্যেক বছর একটা জরিপ করে এই জনপ্রিয়তা কার, কতটুকু অ্যাপ্রুভাল, এইসব করে। আমার ধারণা এগুলা দিয়ে এক ধরনের ওপিনিয়ন সেট করার চেষ্টা থাকে। এই প্রতিষ্ঠানগুলো নিজের নাম জানানোর একটা চেষ্টা থাকে যে আইআরআই জরিপ করে। হ্যাঁ, তো নিজের নাম প্রকাশ করারও বা নিজের নাম পরিচিত করে তোলার একটা ইচ্ছা থাকে এগুলোর জি। পেছনে, ওই। নানান ধরনের এজেন্ডা থাকে। তার চেয়ে বড় কথা হলো এগুলোতে বিদেশি ফান্ডেড প্রতিষ্ঠান, হয়তো জরিপ একটা করতেই হবে, তাদেরকে বলে দিয়েছে হুম। যে বছরে একটা জরিপ করতে হবে, ফলে তারা হয়তো করতে হবেই বলেই জরিপ করে, আমরা তো জানি না। আচ্ছা। মানে আমি আপনি বলছেন যে জরিপের তাদের নিজস্ব প্রয়োজনীয়তা থাকতে পারে। বক্তব্যের ইম্প্যাক্ট না কি, মানে এবং তার সাথে ধরেন এনজিও গুলি জরিপ। ফান্ড আনে, হ্যাঁ। ফান্ড আনলে ফান্ডটা ইউজ করতে হয়, তো ওদের কাছে নিশ্চয়ই টাকা আসে, এখন জরিপ না করলে তো এই টাকা ফেরত চলে যাবে। তা আমার ধারণা হয়তো এই জন্যই তাড়াহুড়া করে একটা জরিপ করেছে, কারণ এই ধরনের জরিপে না কখনো আমি কোনোদিন রেসপন্ডেন্ট হই নাই। হুম। মানে অনেক বছর ধরে তো এরকম জরিপ হয়, কিন্তু কোনোদিন আইআরআই বা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা ধরেন এরকম বিশিষ্ট সংস্থা যারা জরিপ করে, হুম। কোনোদিন আমাকে জরিপে ডাকে নাই। তো ধরেন এত বছর ধরে, এত দিন ধরে আছি এখানে, একসময় তো তরুণও ছিলাম, তাই না? তরুণ বয়স থেকে এই 57 বছর হয়ে যাবে হয়তো। তো এই বয়স পর্যন্ত তো আমি আহ, একবারও জরিপে কেউ আমার কাছ থেকে জানলো না। তো আমার আপনাকে কাছে ডাকে মনে নাই। হয় যে তাহলে আপনি কার কাছে দেখেছেন জিজ্ঞেস কাউকে, করে। কাউকে ডেকেছে বলে আপনার চেনা জানা কাউকে কখনো দেখেছেন? না, আমার কারণ আমাকেও পরিচিত ডাকে নাই কাউকে আমি কখনো। রেসপন্ডেন্ট হতে শুনি নাই। এখন তারা নিশ্চয়ই কোথাও না কোথাও জরিপ করে, হুম। তারা মতামত দেয়, কিন্তু ধরেন এত বছরে আমি একবারও মতামত দিতে পারিনি। অনেকটা কিছু লোক বলে না যে জীবনও ভোট দিতে পারি নাই, হুম। ভোট দিলে ভোট গুনে নাই, ওরকম আমিও বলতে পারি জীবনও কোনো জরিপে অংশ নিতে পারি নাই। মানে জরিপের স্যাম্পল সাইজটাও তো আসলে খুব কম, কিন্তু জরিপেরও একটা ইম্প্যাক্ট আছে কিনা আপনি বলছেন জরিপ আপনি আমলে নেন না। কারণ হচ্ছে 53% মানুষ বলছে তারা জামাতকে পছন্দ করে, 51% মানুষ, মানে এই যে বয়ানগুলোর কথা বলছিলাম সেগুলো কতটা আমলে নেয় সেই প্রশ্নের সাথে সাথে এই জন্য এটা আসছে যে জরিপও বলছে 53% মানুষ জামাতকে পছন্দ করে, 51% মানুষ। জরিপকারীদের কি করা উচিত জানেন? জরিপকারীদের জরিপ করার পর একটা থার্ড পার্টিকে দিয়ে এই জরিপটা ভ্যালিডেট করানো উচিত। কারণ এই জরিপটা পুরোপুরি তো আমরা দেখি নাই, এই জরিপের স্যাম্পল সাইজ কত, কিভাবে তারা স্যাম্পল সিলেকশন করেছেন, কিভাবে তারা এরিয়া সিলেকশন করেছেন, কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার মানুষের কাছে গিয়েছেন, কাদেরকে জরিপকারী হিসেবে পাঠিয়েছেন, যেসব অঞ্চলে পাঠিয়েছেন সেই সব অঞ্চলের
ডেমোগ্রাফি থেকে শুরু করে পলিটিক্যাল ডেমোগ্রাফি কেমন, তাই না? তা এটা দিয়ে বোঝা যাবে। ধরেন আপনি একটা মাদ্রাসাতে পাঠালেন জরিপের জন্য, একরকম রেজাল্ট আসবে। ধরেন আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠালেন বা কলেজে, তাহলে আরেক ধরনের আসবে। তো এই জন্য কিভাবে তারা এই জরিপটা সম্পন্ন করেছেন, কতটুকু এটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে, এই জিনিসগুলো আসলে একটা থার্ড পার্টি সার্টিফিকেশন থাকলে ভালো। তাহলে আমাদের আর আলোচনা করতে হতো না। ওই তৃতীয় পক্ষই বলে দিত যে না, এটা ভালো জরিপ হয়েছে অথবা হয় নাই। আর এই জরিপের ফলাফল ভুল হলে বা ঠিক হলে আমরা তৃতীয় পক্ষকে বলতে পারতাম যে তুমি কি দেখলা, তুমি তো কিছু বুঝো নাই। যদিও জরিপ এভাবে থার্ড পার্টি ভ্যালিডেশনের কোনো সিস্টেম নাই, কিন্তু আমাদের মতো দেশে এত ধরনের জরিপ হয় যে হুম। আমার মনে হয় বাংলাদেশে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওইরকম একটা তত্ত্বাবধায়ক জরিপ ব্যবস্থাও থাকা দরকার। জি, বাংলাদেশে মানে কিন্তু জরিপগুলো নিয়ে সবসময় আলোচনা আবার হয়। আমরা আমাদের গণমাধ্যমে আলোচনা যেমন করি, আপনাদের মন্তব্য জানতে চাই সবসময়। যেমন এখানে ভোটের যে হিসাব দেখানো হচ্ছে, আপনি অবশ্য শুরুতেই বলছেন আপনি আমলে নিচ্ছেন না। তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে আ ভোটের হিসাব যেটি দেখানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে জামাত 26%, বিএনপি 30%। কিন্তু জামাত যাদের সাথে জোট করবে, ইসলামী আন্দোলন জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তারাও 4%। তার মানে 30-30 হয়ে গেল আরকি জোটবদ্ধ হওয়া অবস্থায়। মানে এটি কি ভোটারদের মনেও একটা বার্তা দিচ্ছে কিনা? না, ভোটাররা না জরিপ শুনে কেউ ভোট দিতে চায় না। ভোটাররা এই 15 দিন পরে জরিপের কথা ভুলে যাবে। এবং ভোটাররা কখনোই নিজের ভোটটা এসব জরিপ কিংবা অন্য কিছুর উপর ভিত্তি করে ঠিক করে না। কে জিতবে কে জিতবে না, এটা ভোটাররা বাজার থেকে, দোকান থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে, নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনার ভিত্তিতে নানান ভাবে ধারণা করতে পারে। ফলে ভোটারদেরকে এটা ভাবলে চলবে না যে তারা আইআরআই কিংবা কোনো কয়েকটা পত্রিকার রিপোর্ট পড়ে তারা প্রভাবিত হয়। তবে পত্রিকাগুলি এগুলি বেশ উৎসাহের সঙ্গে ছাপে। এর অনেকগুলি কারণ আছে। একটি কারণ হচ্ছে এনজিও গুলি সারা বছর নানান ধরনের গোল টেবিল, হুম। নানান ধরনের অনুষ্ঠান এগুলিতে পত্রিকার পেছনে খরচ করে, এবং পত্রিকাগুলোও তাদেরকে দাওয়াত দেয়। আবার এই এনজিও গুলি যেসব অনুষ্ঠান করে সেখানে প্রচুর অপিনিয়ন লিডাররা যান, অর্থাৎ এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে হুম। এনজিও গুলির সাথে পত্রিকার। তারপর হচ্ছে এনজিও গুলিতে যারা চাকরি করেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তারা পুরোনো দিনের অ্যাক্টিভিস্ট এবং সমাজতান্ত্রিক দলগুলির লোক বেশি চাকরি করেন। কারণ এদের পরে ক্ষমতার অংশীদারিত্ব হয় না, এরা বহু জায়গাতে চাকরি বাকরিও পায় না, এরা দেখা যায় এনজিও গুলিতে চাকরি করে এবং তাদের যে রাজনৈতিক বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে এনজিও গুলির মধ্যে লুকিয়ে থাকে। হুম। এবং এই পত্রিকা অফিসে প্রচুর সমাজতান্ত্রিক লোকজন চাকরি করেন। ফলে পলিটিক্যাল এক ধরনের আত্মীয়তা আছে। তৃতীয় হচ্ছে পত্রিকাগুলি রাশিফল কেন ছাপে, জানে এটা মিথ্যা, তারপরে ছাপে কারণ মানুষ পড়ে। পত্রিকাগুলি আপনি দেখবেন যে নানান ধরনের আহ, বিষয়কে হাইলাইট করে, ফ্যাশনে, রান্নায়, এবং অদ্ভুত অদ্ভুত রান্না দেখবেন, সুন্দর ছবি তুলে লিখে দেয় যে এই রান্নাটা দারুণ হয়েছে, ওই রান্নাটা দারুণ হয়েছে। পত্রিকার সম্পাদক এটা কোনোদিন খেয়ে দেখে না, খেলে উনি বুঝতো যে উনি কতদিন হাসপাতালে থাকতো। তো এগুলা ছাপে কারণ এগুলা মানুষ দেখে। হ্যাঁ, এবং এগুলা দেখে মানুষ এক্সপেরিমেন্ট করে, একটু ব্যস্ত থাকে। গৃহিণীরা এটা রান্না করে হুম। তার বাড়ির সবাইকে খাইয়ে দেন জোরপূর্বক, কারণ এটা না খেলে পরে গৃহিণীর মন খারাপ হবে। সবাই খেয়ে কিছুক্ষণ পরে বাইরে থেকে ঘুরে এসে ফেলে দিয়ে এসে বলে উফ যা দারুণ, একটু হাওয়া খেয়ে এলাম, আসলে বাইরে গিয়েছিল বমি করতে। এরকম অনেক খাবার হয়, বুঝছেন? হুম। আপনার মনে আছে হুমায়ুন আমাদের একটা নাটকের মধ্যে হাঙ্গেরিয়ান গুলাশ রান্না করেছিল আমরা যখন ছোটবেলায়? হুম। হ্যাঁ, এবং এই গুলাশ খাওয়ানোর জন্য নায়িকা সবাইকে চেষ্টা করছিল কারণ সে গুলাশ রাখছে। হুম। হ্যাঁ, পরে আমরা হুম। জেনেছি যে গুলাশ জিনিসটা আসলে মাংসের ঝোল এক ধরনের, মানে ঝোলের মধ্যে ডুবানো মাংস। হুম। কারণ পরে আমি গুলাশ খেয়েছি। তো এরকম আর কি গুলাশ জাতীয় জিনিসপত্র নাটকে বলেন হুম। এরকম থাকে। মানে এই পত্রিকাগুলো জরিপগুলো সেই অনেকটা আনন্দে হাঙ্গেরিয়ান জরিপগুলি গুলাশ। ছাপে। এগুলো হুম। এক ধরনের গুলাশ, আচ্ছা, হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান গুলাশ। গুলাশ। মানে এটা হ্যাঁ, পত্রিকা, এবং আমি কেন, এনজিও বা হ্যাঁ, মানে জরিপকারীদের আগ্রহ থাকতে পারে, ভোটের বা ভোটারদের উপর খুব বেশি ইম্প্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি কেন কেন হাঙ্গেরি, পোল্যান্ড এগুলার কথা বলছি, এটার পেছনে একটা কারণ আছে। এই গুলাশ হাঙ্গেরি, পোল্যান্ড এসব জায়গা থেকে তৈরি হয়ে আসছে। আচ্ছা, এবারে একটু জরিপ থেকে আসি, একটু আদালতের দিকে তাকাই যে উম, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে রায়টি হলো সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে দুদকের মামলার রায়, প্লট নিয়ে তিনি এটা খুবই হাস্যকর। শেখ হাসিনাকে রায় দিয়ে চাপ দিয়েছেন, প্রভাব খাটিয়েছেন শেখ রেহানা মানে শেখ হাসিনার বোনকে প্লট বুঝিয়ে দিতে। এটির সাক্ষী হিসেবে দুজন আছেন, তারা শুনেছেন কিন্তু কোনো মানে রেকর্ড বা এভিডেন্স কিছু দেখানো যায় নাই। কিন্তু আবার আদালত কনভিন্স হয়েছেন, রায়ও দিয়েছেন 2 বছরের শাস্তি। হাস্যকর বলে ফেললেন আপনি, একটু ব্যাখ্যা শুনি। না, মানে অভিযোগটা আমার কাছে হাস্যকর লেগেছে, রায় না। রায় ঠিক আছে, আদালত যে কোনো রায় দিতে পারে। হ্যাঁ, রায় নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু অভিযোগটা খুব হাস্যকর। কেননা আপনি চিন্তা করেন এইরকম, মানে
প্রবল পরাক্রমশালী স্বৈরতান্ত্রিক শাসক, যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, জামাত শিবির আর ছাত্রলীগ একসাথে রাজনীতি করে যার ভয়ে, তাই না? তো এইরকম একজন নেত্রী, উনি কাকে প্লট দিবে এইটা চাপ দিয়ে প্লট দিচ্ছে আর কি। মানে এইটা বেশ মনে হয়েছে আমার কাছে যে অভিযোগটা বেশ হাস্যকর। আর হচ্ছে কাউকে কিরকম চাপ দিয়ে নেওয়ার কোনো দরকার আছে? যার নাম বলা হচ্ছে তার যে পরিচিতি, উনি সরাসরি কোথাও ফোন করলেই তো কাজ হয়ে যাইতো। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে কমন সেন্সে অভিযোগটা খুবই জি, অদ্ভুত। কিন্তু আপনি যেটি মানে বললেন যে রায় তো দিতেই পারেন, অভিযোগ তো আমার তো মনে হয় অভিযোগ যে কেউ করতে পারেন, আমি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করে দিতে না, পারেন, অভিযোগ তো কিন্তু করতেই রায় পারেন, হ্যাঁ। রায় ও চলে না, আসতে পারে তার প্রেক্ষিতে এরকম। হ্যাঁ, আসতে পারে। বিচারক তার রায় তার তার মতামত অনুযায়ী, তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী দিবেন। বিচারক যদি কনভিন্সড হন, ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বিচার সবার কাছে করার জন্য। হাস্যকর মনে হচ্ছে কিন্তু রাষ্ট্র তাকে বিচারক হিসেবে নিয়োগ করেছে, নিশ্চয়ই তার বিচারের সে দক্ষতা আছে বলেই করেছে। ফলে বিচারক যে রায় দিবেন আমাদেরকে সে রায় মেনে নিতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে রায় হয়েছে তিনি চাইলে অ্যাপিল করবেন, কিন্তু আমরা বাইরে থেকে রায় ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা বলতে পারি না। জি। আরেকটি আদালতের আরেকটি রিট নিয়েও একটু কথা বলি, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা বা শপথ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে। আইনজীবী গেছেন, আইনজীবী মহসিন রশিদ। তিনি এই প্রশ্নের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ। মানে এরকম কি ভাবার সুযোগ ছিল? মানে আইনজীবী আসলে কি ভেবেছিলেন সেই প্রশ্নটিতে করা তো একটু হাস্যকর, কিন্তু বাস্তবতা কি এরকম যে মোহসেন আদালতে মানে এটা নিয়ে একটা রিট করলে আদালত বলে দেবেন যে এই সরকার অবৈধ, এরকম কি কোনো অবকাশও ছিল কিনা বা বাস্তবতাও আছে কিনা এই রিট করার না, উদ্দেশ্য কি? মোহসিন রশিদ সাহেব কেন এটা করেছেন আহ, আমি জানি না। মোহসিন রশিদ সাহেব এটা ব্যাখ্যা দিতে পারবেন। ওনাকে আমি ছোটবেলায় চিনতাম, একসময় রোটারি ক্লাব করতেন এবং খুব সুন্দর কথা বলতেন। এখনো রোটারি করেন কিনা আমি জানি না। ওই সময় আমি রোটারি ক্লাব করতাম। আমি 11 বছরের বেশি রোটারি ক্লাবের সাথে যুক্ত ছিলাম, আর 18 থেকে প্রায় 32 বছর পর্যন্ত। কেননা আমার যখন বয়স 30 তখন আমি একটি পদে ছিলাম রোটারি ক্লাবের। ফলে আমার 31 বছর হলো, এবং পদে থাকলে আরো 1 বছর এক্সটেনশন পাওয়া যায়। তা আমি 32 বছর পর্যন্ত প্রায় রোটারি ক্লাবে ছিলাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। আমার ওই 31 ইয়ারই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে আমি পরে রোটারিও করেছি। আমি রোটারি ক্লাবের কিন্তু প্রেসিডেন্ট ছিলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ডিস্ট্রিক্ট লিডার ছিলাম, মানে সারা বাংলাদেশের। তো ওনাকে আমি চিনতাম আর কি, ভালোভাবে চিনতাম, ঘনিষ্ঠভাবে। তা আমি কখনো উপলব্ধি করি নাই যে উনি এরকম একটা রিট করবেন, যে রিটটার উত্তর উনি জানেন আসলে কি উত্তর আসবে। ফলে কি উদ্দেশ্যে উনি এটা করেছিলেন উনি ভালো করে জানেন। কারণ উনি আরেকবার বৈধতা দিয়েছেন, মানে আদালত আরেকবার বলেছে যে এই রেফারেন্স বৈধ, এই সরকার বৈধ, মানে এই সরকারকে একটা বৈধতার সিল উনি এনে দিয়েছেন। তো সেটা কেন এনে দিয়েছেন উনি সেটা বলতে পারেন। আর এই সরকারের বৈধতা নিয়ে তো আর কেউ সেইভাবে প্রশ্ন করছে না, দু একজন ছাড়া। শিশির মুনির প্রশ্ন করেছিলেন আমার মনে আছে, আইনজীবী, টিভিতে দেখেছিলাম যে উনি বলেছিলেন যে রেফারেন্স নিতে গেলে এই সরকার অবৈধ হয়ে যাবে। এটা হতে পারে যে শিশির মনির ভুল, এটা উনি প্রমাণ করলেন আর কি। আচ্ছা, মানে না, বিভিন্ন টক শোতে অনেকে বলেন মানে এটা প্রমাণ করার জন্য যেটি ভুল, এটার জন্যই হয়তো এটা গেছে। আপনি একটু তো আমি অন্য। জানি না আসলে কোন ভিত্তিতে করেছেন, কিন্তু প্রায় আমি তার রিল দেখি, ফেসবুকে তাকে দেখতে পাই। উনি চিৎকার চেঁচামেচি করছেন, ওনার বিরুদ্ধেও কেউ চিৎকার চেঁচামেচি করছে কোর্টের মধ্যে এবং কোর্টের বাইরেও। মাঝে মাঝে উনি বেশ ব্লেটেন্ট, মানে বেশ আহ, বেশ এমন কিছু কথা বলেন যেটা খুবই আমার কাছে মনে হয় যে খুবই তার ব্যক্তিগত মতামত জোরালো ভাবে বলে ফেলেন। যুক্তি কম থাকে, একদম আবেগ বেশি শিশির থাকে। মনির কথা বলছেন? না না, মহসিন। মহসিন রশিদের আচ্ছা কথা আচ্ছা। বলছি। জি। জি, স্পষ্ট। ওনার চেম্বারও আমি গিয়েছি, আমার মনে আছে মতিঝিল এলাকায় তার একটা চেম্বার ছিল। ওইটা এখন আছে কিনা আমি জানি না, সেখানে আমি গিয়েছি। আচ্ছা। একবার ইমরান খান বাংলাদেশে দৌড়াতে এসেছিলেন, উনি সেই কমিটির চিফ ছিলেন। তার সঙ্গে আমার বেশ ঘটনা ঘটেছিল। উনি তখন আমি ছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটির মেম্বার, উনি সেই কমিটিকে উড়িয়ে দিয়ে নিজে নিজের একটা কমিটি বানিয়েছিলেন এবং ইমরান খানের সাথে তাদেরকে রেখেছিলেন। তা আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে স্পোর্টস এর কমিটি থাকার দরকার কি। মানে আপনার বেশ ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আরেকটা মানে প্রসঙ্গে একটু যাই। ওনারা প্রায় নিজেদের বেলায় এরকম নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, অন্যের বেলায় স্বৈরতন্ত্র গণতন্ত্র আবিষ্কার করে আর কি। আরেকটা বিষয় একটু যাই, বিষয়টা একটু সেনসিটিভ, যে অনেকে চান্স পেয়ে বলে দিলাম আমি এখন, আসলে বুঝলেন, হ্যাঁ। এটা বহু বছর আগের চিন্তা, কিন্তু আমি তখন ঠিক করে রেখেছিলাম কোনোদিন বলার সুযোগ পেলে বলে দিব। আচ্ছা, আচ্ছা, সুযোগ পেয়ে বলে দিলেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, বিষয়টা খুব সেনসিটিভ এই বিষয়টি।
বেশ স্পর্শকাতর, কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন, এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন, এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে, এই জন্য তাকে দেখানো হচ্ছে, এরকম একটা বক্তব্য আছে। এইরকম না, ভাবে এটা বলবার কোনো যৌক্তিকতা আছে কিনা, বা তাকে জীবিত দেখানো কোনো ফায়দা আছে কিনা, সাথে সাথে আপনার কাছে, আপনি চিকিৎসক হিসেবে, অবশ্য চিকিৎসকটা ব্রিফ করছেন, সেই ব্রিফিংটাকেও একটু খণ্ডাতে চাই আপনার কাছ থেকে, যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিমভাবে বেঁচে আছেন, মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয়। আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের, বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর, এদের অশিক্ষা তো প্রবল। মানে এদের শিক্ষা জগত তো যোগ্যতা আছে, মানে হুম। সার্টিফিকেট আছে, কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না। মৃত ব্যক্তিকে কোনোভাবেই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না। লাইফ সাপোর্ট, এটা লাইফকে সাপোর্ট দেওয়া, সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না। আপনাকে বুঝতে হবে, আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে, হুম। আপনি জীবিত না থাকলে এই সাপোর্ট দেওয়া যায় না। যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের পিপিলারি রিফ্লেক্স এবং ব্রেইনটা চলতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে, এর মানে হচ্ছে আমাদের ব্রেইনটাও অনেক, মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে, কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে। এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে। ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয়, আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে। হুম। এটা না। একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান, অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না, তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি শ্বাস নেবেন যন্ত্র দিয়ে, তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরাপথে প্রবেশ করাবো, তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব, এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস, এগুলো আমরা করতে থাকবো, যাতে করে তার শরীর রিকভার করতে পারে। অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয়, যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে। এইটা হচ্ছে লাইফ সাপোর্ট। হুম। লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া। আহ, কেন? কারণ তিনি জীবিত আছেন। আরেকটি বিষয় হচ্ছে, হার্ট নিজে নিজে চলে, কিন্তু হার্টের ভেতরে পেসমেকার বলে একটা জায়গা আছে, সাইনোমেট্রিয়াল নোড বলে। সে নিজে নিজে সিগন্যাল প্রডিউস করে, এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে 72 বার হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয়। হুম। এই জিনিসটা কিন্তু কোনো মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না, পারি না করতে। হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি, গতি বেড়ে গেলে কমাতে পারি। আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায়, কমানো যায়। আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি। কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না। তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন, মরার আগে মেশিনে উঠে যাইতেন, উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন, তাই না? কিন্তু তো এটা পয়সাওয়ালা কখনো লোকের হয় বেঁচে নাই, থেকে এখনো সেভাবে পর্যন্ত লাভই হয় কি, নাই। মানে ওভাবে বেঁচে থেকে কি আসলে? না, ওনার বেঁচে আছেন, মাথাটা ঠিক আছে, মনে করেন কথা বলছেন, কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে। এটা তো সম্ভব না, হুম। এটা হয় না। আচ্ছা, এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে বেগম জিয়াকে, রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে, মানে। আরেকটা ব্যাপার আছে, একটু 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 পরিষ্কার করে দেই। অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে। ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে নাই। ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য, শিরাপথে খাবার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য, এই জন্য করে। এ, এটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দিয়ে বাঁচিয়ে রাখে। জি। মানে ডাক্তার, আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বোঝেন, সাধারণ মানুষ তো ওইভাবে বোঝে না। কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কোনটা গুজব, কোনটি সত্যি। আপনার কাছে একটু, লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে। মানে এটা একটু এ প্রসঙ্গের বাইরেই জিজ্ঞাসা করি, আমাদের দেশের সর্বোচ্চ হাসপাতালটাতে আসলে কি নাই যেটা লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায়? আমাদের মানে সবসময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান। কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল, দেশ সেরা হাসপাতাল? এভার কেয়ার বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না। বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল। এটা আমরা খুব বোকামি করি। আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঝিকিমিকি হলে, অনেক পরিষ্কার হলে, ভিতরে টাইলস ফিট করা কোনটি থাকলে। সেরা হাসপাতাল? বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ।
ওইখানে প্রতিদিন 5,000 রোগী চিকিৎসা পায়, মানে ভর্তি থাকে, অলমোস্ট ভর্তি থাকে 3,500-4,000 রোগী। হুম। এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয় ওইখানে। ওইখানে মৃত্যু হার দেখবেন আপনি, দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান। আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা হাসপাতাল, ওইখানে ভালো ভালো যন্ত্রপাতি আছে, না, আমরা ওই যে চাইলে শুনেছিলাম পরে যখন ওখানে আওয়ামী গেলে লীগ আপনি আমলে বেগম সুবিধা পাবেন। জিয়াকে সরকারি হাসপাতালে দেয়া হবে না, কিন্তু তাদের প্রেফারেন্স ছিল এভার কেয়ার, তখন আসলে না, অনেকেই মনে সেটা তো করতো যার যার ওটা হয়তো ব্যক্তিগত বেস্ট, এই সিদ্ধান্ত। জন্যই তিনি এটা না প্রেফার না, করছেন। এটা না না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। রোগীর সিদ্ধান্ত হচ্ছে, রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার। কিন্তু এরপরও যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা একটা ভালো হাসপাতাল। এবং কেন আমরা এরকম মনে করি? মেডিকেল কলেজটা ময়লা, মেডিকেল কলেজটা পুরনো, মেডিকেল কলেজে এত ভিড়, মেডিকেল কলেজে গরিব লোকজন ঢুকে, মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাঁটে, সেজন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না। কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান, এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে নাই। জি, স্পষ্ট একটু এইবার আসেন, ওটা একটু আপনি বলেন, যে হ্যাঁ। প্রশ্নটা করছিলেন, কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আরেকটা প্রমাণ। লন্ডনকে আপনার মনে হয় এরকম একটা দেশ, ইউকে, যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে? উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে। হুম। আর আরেকটি বিষয় হচ্ছে, ওইখানে কি আছে যেটা আমাদের হুম। দেশে নাই? প্রথমত, ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না। আত্মীয় স্বজনও যদি যেতে হয়, তার নাম দিতে হয় ওইখানে, এবং তার অনুমতি থাকতে হয়, এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন। আমি ইউকেতে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম, আহ, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, আমি সেটা একদম কাছে থেকে দেখেছি। এছাড়াও আমি একাধিকবার ইউকেতে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার, তো সেখানে জুনিয়ররাও ডাক্তার, সিনিয়ররাও ডাক্তার, আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি। তাদের আহ, একটা আরেকটি বিষয় হচ্ছে, তাদের ওইখানে আহ, নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয়, আপনি দেখবেন যে হাসপাতালের ভেতরেও যেমন লোকজন গিয়ে বারবার দেখা করার চেষ্টা করছেন বা হাসপাতালে যাচ্ছেন, বাইরেও আপনি দেখবেন মহা উৎপাত তৈরি হয়েছে। বহু লোক সেইখানে রিল তৈরি করছেন, বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর, নানান গুজব, এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে। হুম। ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন, তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এইসব তাহলে কি কারণে। ডাক্তার আব্দুল তুষার এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয়, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো, আচ্ছা, হাসপাতালগুলো? তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন, আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন। মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন, পাকিস্তানি চিকিৎসক পাবেন, ভারতীয় চিকিৎসক পাবেন, বাংলাদেশি চিকিৎসক পাবেন। ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা, সেটা অনেক বেশি। কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয়, যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না। কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিকেন্ট তফাৎ, আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না, কিন্তু যেটা সিগনিফিকেন্ট তফাৎ সেটা হচ্ছে নার্সিং। তাদের ওইখানে নার্সিং আমাদের চাইতে অনেক উন্নত। তাদের নার্সদের সাথে আসলে মানে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে। ওইখানকার নার্সিং অত্যন্ত উন্নত। হুম। নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন, নার্সরা বহু কিছু করেন যেটা হুম। ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন। এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে। ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না। আচ্ছা, একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা, কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা। একটু এটা আসে যে এসএসএফ দেওয়া হয়েছে বেগম জিয়াকে, ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল? এটা সরকার বলতে পারবেন এসএসএফ তারা কেন দিয়েছেন। হয়তো এই জন্য দিয়েছেন যে এসএসএফ থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি, অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে, তাহলে বেগম জিয়া এবং তার পরিবার এসএসএফ পাবেন। তো সেই হিসেবে ওনারা না, কিন্তু ইমিডিয়েট তারা তো পরিবার, বলেই দিয়েছেন তার পরিবারের কোনো সদস্য পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি, এটা আমার নিজেরও একটা প্রশ্ন থাকে। কেননা আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানামা করানোর একটা আহ, মহড়া হয়েছে। তো
এই মহড়াগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই, এটা সরকার ব্যাখ্যা দিতে পারবেন। যদি শুধু ব্যক্তিগতভাবে ওনার প্রতিরক্ষার প্রয়োজনের জন্য SSF নিয়োগ করা হয়ে থাকে, তাইলে আমি মনে করি যে উনি যখন একদম চলৎ শক্তিতে ছিলেন, উনি যখন এই সুস্থ হয়ে বেশ কিছুদিন তো উনি কাটালেন, তো এই সময়টাতে কেন তাকে SSF দিল না, তাই না? তখন তো উনি মুভ করছিলেন, আর এখন তো উনি হাসপাতালে। তো মুভিং অবস্থায় কেন SSF দিল না, এটা তো জানি না। জি, মানে এটি আসলে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটি মানে জানবার। এটা দেখানোর চেষ্টা করলো যে অনেক তাকে সম্মান দিচ্ছে আমরা। SSF আসলে একটা সম্মানের মতোই আমার কাছে মনে হলো হয়তো, কারণ তা না হলে তাহলে একজন এটি আবার ব্যক্তি বলে যিনি দেওয়া কেন আইসিইউতে যে আছেন, পরিবারের কেউ পাবে না, মানে সম্মানটা শুধু তার, অন্য এবং এটা কারো একটা না। মজার ব্যাপার কিন্তু আইসিইউতে তার উনি একলা নাই। আইসিইউতে, আইসিইউ এমন একটা জায়গা, আইসিইউতে আরো পেশেন্ট হুম, থাকে, ওনার জন্য হয়তো সেপারেট ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যদি SSF দেন তাহলে তো পুরা পুরা হাসপাতালে এখন SSF এর প্রতিরক্ষা পাচ্ছে। হুম। আচ্ছা। মানে কিন্তু সেটি আবার স্পষ্ট করে বলে দেওয়া যে পরিবারের অন্য সদস্য পাবেন না, এটি আবার বিশেষভাবে বলে দেওয়া, যেখানে অন্য এটা আমি সদস্য। জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। আমি আসলে এটা ফলো করি নাই, কারণ আমার কাছে এটা ইগনোর করার মতো একটা ব্যাপার মনে হয়েছে। যিনি চলৎ শক্তিহীন, যিনি এখন ভেন্টিলেটরে আছেন, হুম, যিনি লাইফ সাপোর্টে আছেন, যাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তার জন্য শুধু হাসপাতালে SSF থাকার জরুরি মানে জরুরত কতটুকু, হুম। কতটুকু এটা প্রয়োজন, এটা তারা বলতে পারবেন। জি, সেটাই সেটাই আসলে বুঝবার চেষ্টা, সেটাই বুঝে উঠতে পারছি না বা কারো কাছে যারা বিশ্লেষণ হ্যাঁ, করেন। কারণ তিনি যখন মুভ করলেন তখন হ্যাঁ, তো SSF দিল না ছিল তাকে, না। তিনি জি, যে এতদিন ধরে ছিলেন তখন তো দিল না তাকে। জি। এই মানে পরিবারের কারো সাথে না, এটা নিয়েই একটু প্রশ্ন, একটু লেজ লাগিয়ে একটু প্রশ্ন করি যে তারেক রহমান তিনি তার সেই ফেসবুক পোস্টটা যেটি নিয়ে অনেক আলোচনা হলো, এতদিনে কি কোনো সামারি বা কোনো কনক্লুশনে যাওয়া গেল, বোঝা গেল কি কোনো কিছু যে আসলে মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, কাত কোথা থেকে নিয়ন্ত্রণাধীন, কেন এটার স্পর্শকাতর। অনেক ব্যাখ্যা দিয়েছি, আমি নিজেও এটা ব্যাখ্যা করেছি যে হ্যাঁ, কেন একক নিয়ন্ত্রণাধীন থাকে না, তো এটা আর আমি বলতে চাই না। না খুব সংক্ষেপে মূল যদি বিষয় সামারি হচ্ছে করে যে, বলেন, কারণ সময়টা অনেক গড়িয়েছে, আমি অনেক আলোচনা সামারি করে হয়েছে। বলেছি, হ্যাঁ, এই পর্যন্ত মনে হয় 5টা টক শোতে আমি বলেছি একই কথা। এই জন্য না বলি, শুধু এতটুকু বলি যে কোন দলেরই এইরকম সর্বোচ্চ নেতৃত্ব একক সিদ্ধান্তে কোথাও যায় না, এবং তার এই সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু হয়তো আছে যেটা উনি পুরোপুরি বলেন নাই, কিন্তু উনি তো ইঙ্গিত দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তার নিজস্ব নিরাপত্তা তথ্য রয়েছে তার কাছে, তার মায়ের ভালো মন্দের চিন্তা রয়েছে, তাকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি, এটা নিশ্চয়ই তার আগেই চিন্তা ভাবনা হুম। করেছেন। তো উনি কি কারণে একদিন বা 2 দিনের জন্য বাংলাদেশে আসবেন, তো সেই জন্য হয়তো আসেন নাই। তার মা যেহেতু লন্ডনে এটা যাবেন যদি বা কারণ যাওয়ার হয় ব্যাপার তাহলে একটা, তো উনি বলতেই পারতেন, স্পর্শকাতর হতো না সেই বিষয়টা, তাই না? না উনি সেটা, উনি যতগুলি কারণ আছে সবগুলি বলার চেষ্টা করেছেন। আমি বরং মনে করি যে এটা একটা গুড জেস্টার, যে উনি একটা কারণ বলেন নাই, উনি অনেকগুলি কারণ বলেছেন, এবং অনেকগুলো কারণই ভ্যালিড কারণ। উনি কি কোনো তার, কারণ বলেছেন? উনি তো হ্যাঁ স্পর্শকাতর বলেছেন, বলেছেন শুধু। হ্যাঁ হ্যাঁ, উনি উনি বলেছেন যে তার সিদ্ধান্ত সবসময় নিজের হয় না, হ্যাঁ, এবং এই নিজের সিদ্ধান্ত ছাড়াও তার বিভিন্ন কিছুকে বিবেচনায় নিতে হয়, এবং সেই বিবেচনার বিষয়টা তিনি আমাদেরকে স্পর্শকাতর। ওই ওই স্টেটাসের মধ্যে বলেছেন, এবং বলেছেন স্পর্শকাতর বিধায় তিনি পুরোপুরি ব্যাখ্যা করছেন না। তো এতটুকু বুদ্ধি তো আমাদের থাকা উচিত যে কি কারণে একজন লোক আসতে পারছেন না, বা কি কারণে না আসা হতে পারে তার, তাহলে এটা তো আমরা এই যে বিচার রহস্য, বিবেচনা মানে করতে পারি। স্পর্শকাতর শব্দটা বললেই তো মনে এখানে হচ্ছে কোনো কি আছে? রহস্য নাই, এখানে কোনোই রহস্য নাই, সেনসিটিভ, উনি কেন আসছেন। সেনসিটিভ? আপনি না, আপনি সহজভাবে দেখেন জিনিসটা, উনি কবে আসবেন উনি তো এটা বলেন নাই। হুম, ওনার মা অসুস্থ না হইলে এই কথাটা উঠতোই না, উনি হুম, কেন আসছেন না। হুম, হুম। তাহলে শুধু এইটুকুই কথা উঠতো যে না, এই উনি তো কথাটা আসবেন অনেকদিন আসবেন ধরেই উঠছে বলতেছেন। যে তিনি কবে না, আসবেন, কেন জল্পনা আসছেন না, কল্পনা হতো, 5ই কিন্তু আগস্টের ওনার পরে। উপর এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হইতো না যে ওনাকে হুম, এখন আসতেই হবে, হুম, ওনার মা অসুস্থ, উনি কি করে আসেন না। তো এইটা ওনার উপরে আবেগের চাপ তৈরি করা হয়েছে, বাকি না আসার ব্যাপারটা তো পরিষ্কার ছিল আগে থেকে উনি আসছেন না। হুম, এবং একাধিকবার বিএনপির নেতারা একটা ইঙ্গিত দিয়েছেন যে উনি ও তফসিল ঘোষণা হলে ডিসেম্বর মাসের যে কোনো সময় উনি বাংলাদেশে চলে আসতে পারেন। তারা এটাও বলেছেন যে তার নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব নিরাপত্তার বস্তুগুলি বাংলাদেশে আসে নাই বা রেডি হয় নাই। তারা একটা বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেওয়ার বিষয়ে পত্রিকাকে জানিয়েছেন। তো এই বিষয়গুলি তো আমরা জানি যে তার নিরাপত্তার একটা আলাদা ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করছেন। ফলে উনি কেন আসছেন না এই প্রশ্ন যখন ছিল, এটার উত্তরও ছিল। শুধু এইবার তাকে আলাদাভাবে চাপ দেওয়া হয়েছে যে আপনার মা অসুস্থ, আপনি আসবেন না কেন। হুম। ওনার মা অসুস্থ, উনি আসবেন কি আসবেন না এটা উনি ডিসাইড করবেন। ওনার মা তো কিন্তু ওখানেই বাকিদের তো মা যে না, তার বাকিদের ডিসিশনটা নেত্রী। তার একক না, মানে নিরাপত্তার বিষয়টা আপনি তারপরে উনি বলছেন। বলেছেন হুম, যে আমি তারপরেও আসতে পারছি না, এই আবেগের কথা বিবেচনা করে, যে এখানে আরো কারণ রয়েছে। এইখানে একজন এই লেভেলের মানুষের সিদ্ধান্ত সবসময় নিজের একক সিদ্ধান্ত বা একক সিদ্ধান্তে নির্ভর করে না, হুম। অন্যান্য অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। সে অনেক বিষয়ের মধ্যে কি কি থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি।
জি। মানে এটাই এই আলোচনাটাও আপনি আসছে যে নর্মালি চিন্তা বাংলাদেশে করেন না, ধরেন আপনি নিরাপত্তার নর্মালি বিষয়টা, চিন্তা হ্যাঁ। করেন, আপনি নর্মালি চিন্তা করেন, একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ যদি আপনি হতেন, আপনি আসবেন আবার মাকে নিয়ে ফেরত যাবেন, এই খরচটা আপনি করবেন কেন? কিন্তু মধ্যবিত্ত লোকটাকে আমি এই প্রশ্ন করবো না, উনি না আসলে হুম, বলবো হ্যাঁ তাই তো, আইসিইউ তো অনেক টাকা হুম, পয়সা হুম, লাগে, হুম, হুম, আবার বিমানের টিকিট দিবে, এয়ার অ্যাম্বুলেন্স করতেই তো জমি বিক্রি করে দিতে হচ্ছে, তখন আমরা এইগুলা বলতাম। আর এখন শুরু করেছি হচ্ছে উনি কেন আসে না, হুম। উনি ওনার মাকে দেখতে আসবে কি আসবে না এটা একান্তই তার পারিবারিক বিষয়, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। উনি বাকি কেন আসে না সেটা তো উনি ওনার দলও বলেছে যে উনি আসবে, যে কোনো সময় চলে আসতো, হুম। বরং উল্টাটাই তো হইতো, এখন তফসিল না, ঘোষণা হয়ে এখানেই যাইতো জন্য প্রশ্নটা কয়েকদিনের হয়তো আরো মধ্যে, একটু বেশি করে আসে কারণ তার দল তফসিল ধরেন, ঘোষণা হয়ে যাইতো। আপনি নর্মালি চিন্তা করেন, হ্যাঁ। উনি যদি অসুস্থ না হইতেন তফসিল ঘোষণা হইতো, উনি নিজেও ইলেকশন করতেন, 3টা সিটে তো তার নমিনেশন হওয়ার কথা আমি যতদূর হুম, জানি, তাইলে উনিও আসতেন, তারেক রহমান আসতেন, এইটা নিয়ে কোনো কথাবার্তাই হইতো না, উনি অসুস্থ হওয়াতে এত কথা জেগে উঠেছিল। এত কথা হয়তো কিন্তু কথা ছিল কারণ তিনি মনে হয় সেপ্টেম্বরে সম্ভবত ডাক্তার জাহিদ তিনি বলেছেন, স্থায়ী কমিটির সদস্য ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া তিনি বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, তারপরে শুনছি অক্টোবরে আসবেন, নভেম্বরের মধ্যে আসবেন। এগুলি ওনারা কেন তারেক রহমান বলেছেন ওনারা তারেক জানেন। রহমান নিজে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন শিগগিরই আসছেন। মানে অনেকগুলো ভার্সন শোনা গেছে, আবার অনেকে বলেছেন আপনার ডিসেম্বরে আসছেন। শিগগিরই, আমি একটা মজার জিনিস বলি শারমিন, আপনার শিগগিরই আমার শিগগিরই আর আরেকজনের শিগগিরই এক না, কারো কাছে শিগগিরই মানে এক হুম, সপ্তাহ, কারো কাছে শিগগিরই মানে 1 মাস। যে কিনা 16 বছর ধরে বিদেশে আছে তার কাছে শিগগিরই মানে 1 বছর হইতে পারে। হুম, আমরা সারাক্ষণ না নিজের জুতা পায়ে দিয়ে অন্যের জুতার সাইজ মাপি, ওই জুতায় পা দিয়ে যদি দেখা যায় তাইলে বোঝা যাবে যে আসলে জুতাটা কত বড় না কত ছোট না কত টাইট হয়, জি। ওই জুতা আমরা দেখিই নাই। ওই জুতায় তো পা আমাদের দেবার মতো আসলে সুযোগও নাই, যার কারণে যারা তো তার যেহেতু নাই, আশেপাশে আমাদের আছেন এত বিবেচনা করার দরকার নাই। তিনি ওনার মা তিনি অসুস্থ, তিনি উনি বাংলাদেশের আসেন নাই, ভবিষ্যৎ মা নেতা। তার কাছে যাচ্ছে, মা হ্যাঁ, তার কাছে যাচ্ছে, জি। উনি যাদের নেতা তারা এগুলো চিন্তা করবে। তারাই আপনি তো যদি বলছেন, মনে করেন আপনি মানে ধরেন তারাই তো আপনি বলছেন তার ভোটার, সেপ্টেম্বরে না না আসবেন, তারা, অক্টোবরে আসবেন, আহা নভেম্বরে আপনি, আসবেন, কয়েক শারমিন, সপ্তাহের মধ্যে আসবেন। জি। শারমিন, হ্যাঁ। শারমিন, ওনারা কয়েক সপ্তাহ বলছে না কয়েক মাস বলছে, সেটা ওনারা কেন বলছে ওনারা জানে। হুম, আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি, আমার উত্তরটা খুব সহজ। ওনার মাকে উনি দেখতে আসবে কি আসবে না এটা পারিবারিক বিষয়। আর উনি কেন দেরি করেছে, কবে আসবে এটা ডেফিনেটলি ঠিক করা আছে, উনি আসতো, আসবেই, হুম, না এসে তো এটা হুম, হবে না, উনি আসবে। কিন্তু সেই আসার সাথে এখন যে আমরা পাগল হয়ে উঠেছি উনি কেন আসছেন না, এটা শুধুমাত্র অসুস্থতার কারণে, আর কিছু না। হুম। কিন্তু এই যে আসছি আসছি মানে বারবার এটা বলা, শিগগিরই আসছেন বা কয়েক উনি সপ্তাহের একবারও মধ্যে বলেন আসছেন, আসছে আসছে, উনি বলেছে শিগগিরই। শিগগিরই ওনার আসছেন। শিগগিরই কিন্তু 2 বছর হলে আমার কাছে মনে হবে শিগগিরই, আচ্ছা, কারণ উনি 16 বছর দেশের ভেগ বাইরে। টার্ম, হ্যাঁ, কয়েক সপ্তাহের মধ্যে আসছেন, হ্যাঁ, এক নভেম্বরে বছরও আসছেন, হইতে পারে, সেপ্টেম্বরে আসছেন, অক্টোবরে এক আসছেন, বছরও হইতে নভেম্বরে পারে, আসছেন। শিগগিরই মানে 1 বছরও হইতে পারে, হ্যাঁ, 1 বছরও হ্যাঁ, হইতে কিন্তু পারে। মানে আরো নেতারা যা বলছেন, নেতারাও গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য তারা বলছেন মানে না, এইটা তো জাহিদ সময়। ভাই কি অত গুরুত্বপূর্ণ নেতা? স্থায়ী কমিটির মেম্বার মানে এত বিরাট গুরুত্বপূর্ণ? আমির ওনার খসরু কাছ মাহমুদ থেকে কে, চৌধুরী বলেছেন। ওনার কাছ থেকে কে সংবাদ নিচ্ছে সে গুরুত্বপূর্ণ, উনি কাকে বলেছে উনি আসবে সেটা গুরুত্বপূর্ণ। হুম। তাহলে এটি কি একটা কৌশল নাকি এটি কেন মানে এই যে সময় দেওয়া বা একটা হাইপ রাখা যে আসছেন আসছেন, এটি কি একটা কৌশলের মধ্যে নাকি না, আমার কাছে সেটা সত্যি? মনে হয় না, এগুলো মানুষ বলে। আসছেন আসছেন ম্যাক্সিমাম টাইম মানুষ বলেছে, উনি বলেন, উনি একবারই বলেছে বিবিসি কে যে হয়তো শিগগিরই ফিরবো হুম, বা শিগগিরই ফিরবো, এটা বলেছে। আচ্ছা। এই জন্য মানে মানে আলোচনাটা এতই বিস্তৃত যে এখানে -4 এই তত্ত্ব এখন চলছে যে -4 বাকি 2 কে, -4 মানে বাকি 2 কে। বাকিরা আগে যারা মাইনাস হয়ে গেছে তাই তো মিন করছে। দেখেন, -2 মানে ব্যক্তি না, -2 মানে দল, হুম, বুঝতে হবে, কারণ এই ব্যক্তি যারা তাদের উপরে দল, এই দলগুলি ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। আওয়ামী লীগ ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল, বিএনপিও ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। এদের প্রতিষ্ঠাতা বা এদের মূল যে নেতা বা নেতৃত্ব তারা এত জনপ্রিয় হয়েছিলেন যে তাদের ওই জনপ্রিয়তাকে বহু বছর ধরে দলের সদস্যরা এনক্যাশ করতে পারছে। হুম, ওই মাপের জনপ্রিয় লোকজন এরপরে খুব কমই তৈরি হয়েছে এই দলে, এই দলগুলিতে। ফলে -2 মানে দুইটা দলকে মাইনাস করা, -2 মানে দুইটা নেতৃত্বকে মাইনাস করা না, নেতৃত্ব মাইনাস করলে দল হারিয়ে যাবে না, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এই দলের যারা কিন্তু 1/11 সদস্যবৃন্দ, যে -2 যখন থেকে শুরু হলো মানে আমরা যে -2 তত্ত্ব থেকে অভ্যস্ত হলাম শুনে শুনে, সেটা মানে কি ছিল? সেটা মানে তো দুই ব্যক্তিই ছিল না? সেটার মানে তখন ছিল দুইটা দলকে বাদ দেওয়া, দুই দল বাদ দিয়ে অন্য দল তৈরি করা। আপনার মনে নাই তখন অন্য দল অন্য তৈরি দল হচ্ছিল? তৈরি ফেরদৌস হচ্ছিল। আহমেদ কুরেশি, হুম, ফেরদৌস আহমেদ কুরেশি একটা দল বানিয়েছিলেন, মনে আছে আপনার? ডক্টর ইউনূসও বানাচ্ছিলেন একটি দল। উনি চেষ্টা করছিলেন একটা দল বানানোর জন্য, পারেন নাই, কিন্তু কুরেশি সাহেব তো বানিয়েছিলেন। হুম। তো তখন এরকম দল বানানোর চেষ্টা চলছিল আর পুরনো দলগুলিকে বিসর্জন দেওয়ার একটা চেষ্টা চলছিল, এখনো তো অনেক নতুন সেটা নতুন সফল দল, হয় নাই। এখনো তো অনেক নতুন নতুন দল হচ্ছে বা এখনো হয়েছে। অনেক নতুন নতুন দল
আছে, কিন্তু সেই মাইনাস ফর্মুলাকে কার্যকর করার মতো পরিবেশ বাংলাদেশে আছে কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু এরকম কোনো অ্যাটেম্প্ট কি আপনার মনে হয় আছে? মানে এইটা আমি আমার অনুষ্ঠানে অনেক দিন আগে মহিউদ্দিন আহমেদ লেখক গবেষক তিনি বলেছিলেন যে এটি আসলে -2 নয়, বিষয়টি হচ্ছে -4। তারপরে ইদানিং তো খুব বেশি আলোচনা হচ্ছে এই -4 তত্ত্বটি নিয়ে। বাকি টু কে? ওই যে আগেই যারা মাইনাস হয়ে গেছেন আওয়ামী লীগ নেত্রী, হ্যাঁ, তো বাকি টু কে? -4 হইলো মানে থেকে? শেখ হাসিনা মাইনাস টু, এবং এখনো তার তো দুই নেত্রী প্রতিনিধি বেঁচে ধরেন আছে। হয়তো সজীব ওয়াজেদ জয় এবং এদিকে বেগম জিয়া এবং তারেক রহমান। না, আপনি আপনি বেগম জিয়ার প্রতিনিধি এককভাবে তারেক রহমানকে বলতে পারেন, কারণ সরাসরি রক্ত। কিন্তু শেখ হাসিনার দুইজন ছেলে মেয়ে আছে, তার বোন দুইজনই, আছে। দুইজনকে না ধরলাম আমি। না না, আমি আপনাকে বলি, তার দুই ছেলে মেয়ে আছে, তারপরে তার বোন আছে, বোনের দুই ছেলে মেয়ে আছে। তাহলে তো ওইখানে -6 আর এখানে 2, -8 বলতে হবে। তো কোন 4? মানে শেখ হাসিনার প্রতিনিধিটা কে? এইটা বলতে বলেন, বলতেই তো পারবেন না এখনো। সো এইটা কোনো -4 টোর না, এটা -2ই। এবং সেই -2 ফেল করেছে আগে, এবং এখন তো -2 করার কোনো উপায় নাই। আপনি যাকে এসএসএফ দিলেন তাকে মাইনাস করবেন কিভাবে? তিনি তো এমনিও অ্যাক্টিভ না, তিনি তো খুব অ্যাক্টিভ হবার মতো অ্যাক্টিভ না, কিন্তু বাস্তবতায় তাকে নাই। আপনি মাইনাস তো করতে পারলেন না। এসএসএফ দিলেন মানে আপনি স্বীকার করলেন যে উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন, তাই না? এসএসএফ কে পায়? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তারা পায়। প্রেসিডেন্ট পায়, প্রধানমন্ত্রী পায়, তাই না? এবং আহ, ক্ষেত্র বিশেষে রাষ্ট্র যদি কাউকে এসএসএফ দিতে চায় তারা পায়। তো ওনাকে দেওয়া হলো মানে কি? এটা তো রাষ্ট্র স্বীকার করলো যে উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। কিন্তু তো তিনি, কেমনে মাইনাস কিন্তু করবে? ধরেন তিনি তো সিদ্ধান্ত নেবার মতো অবস্থায় নাই, বা তিনি কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের অবস্থায় নাই। আরে যারা হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে তারা তাকে এই গুরুত্বটা দিল, তারা কি কি করে তারা মাইনাস করবে? আমি যদি আপনাকে বিরাট গুরুত্ব উনি দিয়ে ফেলি, আমি প্লাস্টিকে আপনার বা মাইনাস মানে করবো কিভাবে? রাজনৈতিক বাস্তবতায় উনি থেকেই মানে ওনার যদি বলেন বুদ্ধিমত্তা বা সেটির কি প্রয়োগ আছে কোনো? বা আপনি যখন কাউকে এইভাবে একটা সম্মান দিয়ে ফেলেন, তারপরে তার পরিবার কিভাবে মাইনাস করবেন কিভাবে? পরিবার তো দেশে রাষ্ট্রের আসেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে মাইনাস করে দিবেন? এটা সম্ভব? এই 2 দিন আগে আপনি একজনকে দিলেন, উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিদের একজন, এবং উনি সিদ্ধান্ত গ্রহণের অবস্থা নাই, জীবিত তো আছে। তো জীবদ্দশায় যাকে আপনি এই সম্মানটা দিলেন, তাহলে তার পরিবার বাদ নাকি? এটা কেমনে হয়? কিন্তু পরিবার তো আসছেন না, বা আসতে পারছেন আসছে না। তো। হ্যাঁ, ওনার পুত্রবধূ আসছে, পরিবার তো আসছে তো। আরেক পুত্রবধূ তো মাথার কাছেই আছে, তাদেরকে পরিবার বলবেন না? জি। এই মানে এই -4 বিষয়টা এত আলোচনায় আসাতে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস আমাদের সচিব। বাংলাদেশের মানুষ না ওই যে রাশিফল বিশ্বাস করে, হ্যাঁ, অনেক গুজব বিশ্বাস করে। কিছু বললেই বাংলাদেশের মানুষ এটা নিয়ে ফেলে। আপনি তাদেরকে সত্যি কথা বলবেন, 50 বার জিজ্ঞেস করবে কিন্তু এটা সত্যি স্পষ্ট কিনা। না থাকলে তো গুজবের বুঝছেন? জায়গা তৈরি হবেই। মানে আমি এই জন্য আরেকটু আপনাকেও জিজ্ঞাসা করি, কারণ স্পষ্ট তো আসলে হয় না। তারেক রহমানই বলে দিচ্ছেন সবকিছু বলা যাচ্ছে না, স্পর্শকাতর। তার পাসপোর্ট আছে কি নাই, না না, তার উনি বলেন পাসপোর্ট নাই আছে মানে কি কি নাই, আমার এটা গুজব বলতে সরকার হইব? জানে না, শোনেন, বিএনপির লোকজনও শোনেন, স্পষ্ট আমি করেন নাই। আপনাকে একটা স্পর্শকাতর প্রশ্ন করলাম, ধরেন আপনি বললেন এটা আমি বলবো না, এই জন্য আমি বাইরে গিয়ে আপনার নামে গুজব ছড়াই দিব? বলেন। না, গুজব না, তখন ধরেন পর্যালোচনা করতে করতে এমন অনেক কিছু চলে আসে যার কোনো না, ভিত্তিই নাই ধরেন। পর্যালোচনা এক জিনিস, আমি আর আপনি পর্যালোচনা করছি, এখনো পর্যন্ত একটাও গুজব দেই নাই। কিন্তু এখন যদি গুজব দিয়ে ফেলি সেটা কি ঠিক হবে? তা তো উনি বেশ। বলছে স্পষ্টকাতর, আমি শুনবো স্পষ্টকাতর, ওয়েট করব যে কবে উনি এটা বলবে। কিন্তু আমি বাইরে গিয়ে নানান কিছু বলে টলে একটা মানে একটা ছেড়ে দিব বাজারে, -4 মাইনাস, এই জন্য আমি তো আপনাকে বললাম -4 কেন, বলতে তো হবে -8 তাইলে। হ্যাঁ, মাইনাস হয়তো আরো অনেক অনেক, মাইনাসের সংখ্যাটা আরো অনেক। এবং হ্যাঁ, যার পরিবারের সদস্য বেশি তার পরিবারের মাইনাস বেশি। প্রেস সচিব বলছেন যে যারা আসলে এটা বলবেন, আপনিও কি তা এরকম মনে করেন কিনা, আপনি যেহেতু মাইনাসের তত্ত্বেই বিশ্বাস করছেন না। প্রেস সচিব না, বলছেন যারা আসলে মাইনাসের তত্ত্ব ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না। কেউ যদি মাইনাস করার কথা চিন্তা করে তাহলে খুবই বোকামি হবে। মানে কেন বোকামি হবে? এই যে আপনি দিয়ে ফেলছেন, বলে ফেলছেন উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপরে বলবেন ওনার পরিবার মাইনাস হবে, কেমনে বলবেন? এটা তো মানে এটা কি বললে আর মুখে বলবে যে আসলে পরিবারকে মাইনাস করে দিলাম, এরকম কি কেউ বলবে? তো আপনি আপনি যে শুনে আসছেন, কোত্থেকে শুনছেন? বলছে দেখে শুনছেন না? একটু আগে বললেন না মহিউদ্দিন সাহেব বলছে? একটু আগে বললেন না হ্যাঁ, মহিউদ্দিন হ্যাঁ, সাহেব বলছে, আপনি হ্যাঁ। বিশ্বাস করছেন? না, তো বিশ্বাস করেন না, এটা এইভাবেই তো, বলবে। এটা একটা তত্ত্ব, মানে তিনি ছাড়াও অনেকেই হ্যাঁ, বলছেন। এইরকম তত্ত্ব দিবে, তো দিলে সেটা ভুল হবে। আচ্ছা, আপনি বলছেন এরকম এটা তত্ত্ব ভুল দিলে হবে। সেটা ঠিক হবে যারা না। এটা বলছেন তারা স্বৈরাচারের দোসর বলছেন প্রেস সচিব শফিকুল আলম। আপনার এটাতে কি কারা মত? বলছেন? মানে এই যে যারা -4 বলছেন তারা স্বৈরাচারের দোসর। এই দেখেন, আমি -4 অস্বীকার করছি, তাহলে আমি এখন আর আপনি দোষর দোসর না? না, হ্যাঁ। কিন্তু ওনাকে গিয়ে জিজ্ঞেস করলে উনি বলবে আমি সফট আওয়ামী লীগ, বলে ফেলবে। ওনাদের এইগুলার কথাবার্তার কোনো ঠিক নাই।
হুম। বুঝছেন, ওনাদের কোনো কাউকে এখন মানে যুক্তি দিয়ে পরাভূত করতে না পারলেই বলে যারা এটা বলবেন তারা দোষর। ওনাদের একটা বরং একটা এই একটা জুলাই সনদের মতো একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করা উচিত, কি বলিলে কি হয়। হুম। ওখানে লেখা থাকবে আপনি কি বলিলে দোষর হবেন, কি বলিলে সফট হবেন, কি বলিলে হার্ড হবেন, কি বলিলে ধরা খাবেন। একটা ম্যানুয়াল থাকলে ভালো হতো। জি, অবশ্য মানে ম্যানুয়াল আসলেই দরকার মনে হয়। গুলশান থানার ওসি দেখছিলাম, একটা রিপোর্ট দেখছিলাম, টেলিভিশন রিপোর্ট, যে একজন ব্যারিস্টার আহসান হাবিব সম্ভবত তার নাম, তার বাসায় গেছেন তাকে স্বৈরাচারের দোষর হিসেবে গ্রেপ্তার করতে। আহ, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই। মানে স্বৈরাচারের দোষর কি এখন একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে পেনাল কোডেও যুক্ত করার সময় আসছে কিনা? এটা আমি জানি না, মানে এইটা তো আসলে আপনি একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসলে আহ, মানে এক ধরনের, আমি বলবো যে অবান্তর। কেননা পেনাল কোডে কোনো কিছু সংযোজন করতে গেলে সরকারকে সেটা হুম। করতে হুম। হবে, এটা একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু পেনাল কোডে সংযোজন করা যায় না। তবে আমাদের পুলিশ যে কাউকে যে কোনো অভিযোগে গ্রেপ্তার করতে পারে, কারণ আমাদের কালো আইনগুলো বাতিল হয় নাই। পুলিশ কিন্তু সন্দেহবশত আপনাকে আটক করতে পারে, হুম। এবং বিভিন্ন আইনে এটা করার অধিকার আছে। এমনকি যে সাইবার ল আছে না, সেখানেও সন্দেহবশত সে আপনার আটক করে নিয়ে যেতে পারে, আপনার ডিভাইস সিজ করতে পারে। এগুলো কিন্তু ছিল আওয়ামী লীগের সময়, যেটা নিয়ে আমরা অনেক তর্ক করেছি, সেই সময় বলেছি যে এগুলো অন্যায়, এগুলো খারাপ আইন। তো সেই রকম এই ডিটেনশনের ল কিন্তু হুম। আমাদের এখানে আছে। এই ডিটেনশনের লতে এক ধরনের অধিকারহীনতাও আছে। আপনি দেখবেন যে এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, একটা ব্যাপার ছিল। এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছিলেন যে আহ, আটক হলে কত দিনের মধ্যে তাকে প্রডিউস করতে হবে, এটা নিয়ে তারা কাজ করছিলেন। তো এই বিষয়গুলি তিনি বলেছিলেন। তো পরে আবার এটার একটু ব্যত্যয় হয়েছে বলে পত্রিকাতে আবার এটাও এসেছে যে উনি তো বলেছিলেন 24 ঘন্টা, তাহলে কেন বেশি হইলো, কেন 48 ঘন্টা হইলো, এরকম হুম। কথাবার্তা এসেছে। হুম। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের এখানে পুলিশ যে কাউকে বিনা কারণে নিজের সন্দেহে গ্রেপ্তার করে ফেলতে পারে, এটা একটা খারাপ আহ, ওর বিষয়, এটা ঠিক না আর কি। জি। কিন্তু তারপরও অনেকেই বলে যে এটা না থাকলে পরে অনেক অপরাধী পার পেয়ে যাবে, অনেককে ধরে মানে চেনা চেনা লাগলো, মনে হলো অপরাধী, ধরে নিয়ে আটকায় রেখে সার্চ করে দেখলো আসলে অপরাধী। তো পুলিশকে এই জায়গাগুলো দিয়ে রেখেছে। তো পুলিশের ডিসক্রিশনারি পাওয়ার কিছু আছে, এই ডিসক্রিশনারি পাওয়ারটাকে খারাপ ভাবে ব্যবহার করলে অথবা এই ধরনের মন্তব্য করলে সেক্ষেত্রে আটক বিতর্কিত হয়, আইন বিতর্কিত হয়, পুলিশ নিজে বিতর্কিত হয়। জি, এটি তো তাই আসলে এই কাজগুলি বন্ধ করা খুবই জরুরি। যে এটা তো আসলে এই চলেই কাজগুলি আসছে বন্ধ যে করা খুবই জরুরি। সন্দেহজনক গ্রেপ্তারের বিষয়টি তো মানে অনেক আগেরই বিষয়। মানে আমি আসলে এই অবান্তর প্রশ্নটি এই কারণেই করছিলাম যে আমরা অপরাধের নাম জানি না, পেনাল কোডে অনেক তো অপরাধের নাম আছে, চুরি, হত্যা, ধর্ষণ, ডাকাতি ইত্যাদি। এখন নতুন একটা নাম আসে আর কি, মানে এই যেই অপরাধে গ্রেপ্তার করা হয় তার হ্যাঁ, কিন্তু স্বৈরাচারের এটা দোষর। এটাকে যুক্ত করার সময় এসেছে কি না এটা বলতে পারবে আইন মন্ত্রণালয়। কিন্তু উম, আমি তো বলবো না যে এটা যুক্ত করার সময় এসেছে, কারণ এই ট্যাগিং জিনিসটাই তো ঠিক না। এটা যুক্ত করার সময় আসবে কেন? বরং হুম। আমাদের পেনাল কোডকে আধুনিকীকরণ করার অনেক সময় এসেছে। এটা আধুনিক করাও দরকার। বহু বছর আগের পেনাল কোড, সেখানে অনেক কিছু আছে যেটা একটার সাথে আরেকটা মিলে না। জি। আ মানে শেষের দিকে একটু এই প্রশ্নটা করি। সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডর প্রতিবেদন, নতুন যে স্বাধীন কমিশন গঠিত হয়েছে তারা প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে ভারতীয়দের কাজ এটি, এবং এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা, তাপস নানক, মির্জা আজম, তাদের কথা বলা হচ্ছে, তাদের সরাসরি সম্পৃক্ততা। আপনি মনে হয় খানিকটা দেখেছেন বা শুনেছেনও। আপনার আসলে কি মনে হয়? বর্তমান আইজি সহ অনেকেই আসলে দায়িত্ব অবহেলার কারণে ফেঁসে যাচ্ছেন। আর আইজিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে তাকে সরার জন্য বা সরানোর জন্য। আপনার কাছে আসলে এই প্রতিবেদন সম্পর্কে আপনার একটা ছোট মন্তব্য জানতে চাই। যারা প্রতিবেদন দিয়েছে নিশ্চয়ই তাদের কাছে সেরকম প্রমাণ রয়েছে। শুধু মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তো এটা বলা যাবে না, প্রমাণ লাগবে। হুম। তো নিশ্চিত প্রমাণ ছাড়া তারা এতগুলি নাম যুক্ত করেন নাই। তাই এই প্রতিবেদন যারা দিয়েছেন তাদের কাছে কি প্রমাণ আছে সেটা তো সরকারকে জিজ্ঞেস করতে হবে, এবং সরকারকে সেটা তদন্ত করে দেখতে হবে। এই প্রতিবেদন তো তদন্ত প্রতিবেদন না, এই প্রতিবেদন আসলে কি আমি জানি না। কারণ যদি তদন্ত হয়ে থাকে তাহলে এই প্রতিবেদনের ভিত্তিতেই মামলা হয়ে যাওয়ার কথা। তো যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সাক্ষী প্রমাণ সব আছে। তো সেই সাক্ষ্য প্রমাণ কি সেটা তো আসলে জানতে হবে, না জেনে কি করে বলবো। হুম। কিন্তু এমন কয়েকজনের নাম আছে যেটা আমার কাছে বেশ অবাক লেগেছে, কারণ একজনের মেয়ের জামাই মারা গিয়েছেন এই বিদ্রোহের সময় বা এই তৎকালীন এই আইজির কথা বলছেন। এই এই দুর্ঘটনার সময়। এই শব্দটা তো কি হবে, হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সময়। তো এই হত্যাকাণ্ডের সময় তার মেয়ের জামাই মারা গিয়েছেন, কিন্তু তার নাম আছে। তো এটা আমার কাছে একটু অবাক লেগেছে, নিজের মেয়ের জামাইকে কেউ কি এটা করবে কিনা আর কি। তো এরকম অনেক প্রশ্ন উঠতে পারে।
এত নাম যেখানে জড়িত, এত এত লোক, সেটাও একটা নিশ্চয়ই প্রত্যেকের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নিশ্চয়ই আছে, তা না হলে এটা বলবে কেন? তো আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি সাক্ষ্য মানে প্রমাণ আগেও তো রয়েছে। তদন্ত কমিটি মানে তদন্ত হয়েছে, তখনও সাক্ষ্য প্রমাণ, মামলাও হচ্ছে, মামলার একটা পর্যায়ে চলেও আসছে, অনেকের মৃত্যুদণ্ডও হয়েছে। আবার বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও তদন্ত কমিটির প্রধান ছিলেন, সেনাবাহিনীর, তিনিও তদন্ত কমিটি করেছেন। মানে সবগুলোই তো আসলে তদন্ত। আপনি দেখেন উত্তরগুলা জানেন, তারপর আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন। এই উনি বলবেন, উনি যেহেতু আগে তদন্ত করেছিলেন, উনি কেন পান নাই, এরা কেন পেয়েছে। এই দুই পক্ষকে নিশ্চয় আদালত ডেকে পাঠাবে যদি এইটা নিয়ে সত্যি মামলা হয়। ওনাকেও সাক্ষী হইতে হবে, এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো তদন্ত করেছিলেন। হুম। উনি বলবেন ওনার তদন্তে ধরা পড়লো না, এই তদন্তে ধরা পড়লো কিভাবে, এটা বলতে হবে। জি। কিন্তু আসলে বলছেন না, এজন্য আরো প্রশ্ন যে এর ও, বাইরে কি কেউ কিছু কি আছে? কিছু বলে বাংলাদেশে? আপনি বলেন তো, আপনি কাউকে দেখেছেন কিছু বলতে? বাংলাদেশে কেউ কিছু বলে না। আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তিকে তার দায়িত্বরত অবস্থায় ভুল স্বীকার করে কোনো কিছু বলতে শুনি নাই। দায়িত্বরত অবস্থায় তারা যে কাণ্ডগুলি করেন সেটা নিয়ে কোনো বইপত্র লিখতে আমরা দেখি না। এমনকি আমরা দেখেছি মাহবুব তালুকদার একটা বই লিখেছিলেন, উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওনার মৃত্যুর পরে যেন বইটা ছাপা হয়। তার মানে উনি জীবদ্দশায় বইয়ের মধ্যে যা আছে ওইটা ছাপার সাহস করেন নাই। তো এইটাই তো হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। জি। এবং যাও বলেন সেটিও আবার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আসলে। এই জন্য এই প্রশ্নগুলো হয়তো সময়ের আসে। সাথে সাথে পরিবর্তিত হওয়ার অনেক কারণ থাকে। একজন ব্যক্তি যদি কিছু বলেন, এমন হতে পারে যে ধরেন 10 বছর, 12 বছর, 15 বছর আগে বলেছেন, তারপরে পৃথিবী বহু এগিয়ে গিয়েছে, তার উপলব্ধি বদল হয়েছে, তার অভিজ্ঞতা বেড়েছে, তিনি বলতে পারবেন এখন কেন তিনি এই কথাটা বলছেন, কিন্তু সেক্ষেত্রে তাকে আগের কথাটা ব্যাখ্যা করতে হবে যে তিনি কেন আগেরটা বলেছেন। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে কোনো কোনো ব্যক্তি হয়তো সুবিধা পাওয়ার জন্য বলেন, কোনো কোনো ব্যক্তি হয়তো ভুল করেন সব সময়, সেজন্য বারবারই ভুল করেন, আগেরটাও ভুল বলেন, পরেরটাও ভুল বলেন। সবার আহ, ভুলে যাওয়ার ব্যাপারটা আসলে বা সবার কথা বদলানোর বিষয়টা আসলে একইভাবে ঘটে না। কেউ হয়তো ভয়ে বলেন, আহ, সত্যি বললে বিপদ হবে এই জন্য অন্য কথা বলেন। এরকম বিভিন্ন কারণে মানুষ তার কথা বদলায়। স্বরাষ্ট্র কথা উপদেষ্টা বদলায় অবশ্য না কথা এমন মানুষ বদলাচ্ছেনও না, কিছুই না। তিনি মুখে একদম কলু পেটেছেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেও এই প্রসঙ্গে তিনি উত্তর, কে? স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি, বর্তমান স্বরাষ্ট্র হ্যাঁ, উপদেষ্টা, উনি তো তৎকালীন উনি তদন্ত তো কমিটির। সেরকম কোনো বিষয়ের উত্তর কখনোই দেন না। উনি, আপনি দেখবেন যে প্রশ্ন করলে উনি নানান ধরনের কথাবার্তা বলেন। একবার একটা সংবাদ সম্মেলন উনি খালি জিজ্ঞেস করতে থাকলেন আমার কথা ওকে শোনা যায়, আমার কথা শোনা যায়। অনেকক্ষণ জিজ্ঞেস করলেন, পিছনে শোনেন, এখানে শোনেন, জিজ্ঞেস করছিলেন, আমি এবং রিলে দেখেছি। এবং তিনি আবার সাংবাদিকদেরও প্রশ্ন করেন, আপনিই বলেন, আপনিই বলেন, সেটাও তিনি হ্যাঁ সেটাও হ্যাঁ, তিনি। মানে উনি এটা করেন। হ্যাঁ। তো উনি আসলে ওনার এটা একটা স্টাইল আমার সম্ভবত, বা এইভাবেই হয়তো উনি ব্যাপারটাকে হ্যান্ডেল করেন। এটা হতে পারে। উনি যখন আগেও বিডিআর এর তদন্ত করেছিলেন তখনও খুব একটা বেশি কথাবার্তা বলেন নাই। ডাক্তার আব্দুল তুষার, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা হলো, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ শারমিন আপনাকেও, যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য।